এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ হাজির করছি ফিল্ম জগতের এমন এক উজ্জ্বল তারকাকে, যিনি কম ফিল্ম করেছেন কিন্তু অল্প সময়ের মধ্যেই দেশের ইয়াং জেনারেশনের হার্ট থ্রব হয়ে গেছেন। প্লিজ ওয়েলকাম এই যুগের হৃদয়ের স্পন্দন রণবীর কাপুর। হাই হাই। তো আপকি আদালতে অভিযোগ আর কৈফিয়তের পর্ব শুরু করার আগে আজকের জাজ অংশুল চতুর্বেদীর অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। প্লিজ প্রসিড। তো আপনি প্রস্তুত রণবীর? এক সেকেন্ড স্যার। তো মোকদ্দমা শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ রণবীর কাপুরের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই দুষ্টুমি করেন। রণবীর, আপনার স্কুলের রেকর্ড আমি দেখেছি। ফার্স্ট থেকে 12 পর্যন্ত প্রতিবার পেছন থেকে 3 নম্বর। ওয়েল, জানি না আপনারা মজা করে হাততালি দিচ্ছেন নাকি আমাকে সাপোর্ট করছেন, বাট আমি স্কুলে এত বুদ্ধিমান ছিলাম না। আমার বেশি স্পোর্টসে আগ্রহ ছিল, ফুটবল খেলায় আগ্রহ ছিল। আমি কখনো ফেল করিনি, কিন্তু হ্যাঁ, ক্লাসে পেছন থেকে যে 3 জন থাকতো তাতে থাকার জন্য ফাইট চলতো। টপ 3 তে নয়, বটম 3 তে। এতটাই দুষ্টুমি করতেন যে প্রতি 3 দিনে আপনার মাকে স্কুলে ডাকতেন প্রিন্সিপাল। হ্যাঁ, আই থিঙ্ক উনি আমার মাম্মির খুব বড় ফ্যান ছিলেন, সেই জন্য। উনি খুব মানে যখনই আমার রিপোর্ট কার্ড আসতো 1 বছরের ভিতর 3 বার, আমি জানতাম সেদিন মা কাঁদবে। আর আমাকে সবসময় ভয় দেখানো হতো যে এবার পাপাকে রিপোর্ট কার্ড দেখানো হবে। তো আমি পাপাকে খুব ভয় পেতাম ছোটবেলা থেকেই। তো আমিও কাঁদতে শুরু করতাম, না প্লিজ আমি পড়াশোনা করব, ভালো করব। আমি এখন থেকেই হোমওয়ার্ক করা শুরু করে দিচ্ছি। একজন টিচার বলেছেন যে আপনি টিচারের স্কার্ট তুলে দেখেছেন। না, না, না। এটা ঠিক নয়। কি হয়েছে স্যার, উনি আমার ফার্স্ট স্ট্যান্ডার্ডের টিচার। উনি একজন খ্রিস্টান লেডি। বাকি সব টিচার শাড়ি পরে আসতেন। তো ইনি যেহেতু খ্রিস্টান ছিলেন তাই স্কার্ট পরে আসতেন। তো আ আমি খুব ছোট ছিলাম, সম্ভবত ৫-৬ বছরের, ৪ বছরের ছিলাম। তো যখন ক্লাস চলতো, ওনার যে টেবিলটা ছিল সেটা খুব উঁচু ছিল। আর যখন উনি বসতেন ওনার পা তো দেখাই যেত। তো আমি আর আমার এক বন্ধু ছিল যে অ্যাকচুয়ালি খুব দুষ্টু ছিল। ও আমাকে এনকারেজ করতো, "চল, চল, চল।" তো ওখানে বসে ওনার পা দুটো দেখতাম আমরা। কিন্তু আমি নিজে কিছু কিন্তু আ কিন্তু আমি 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 শুধু দেখতাম। না আমি হাত লাগিয়েছি। আর দেখা তো ক্রাইম নয় স্যার। এটা আপনি যেকোনো ল এর বইতে দেখে নিতে পারেন। মানে আপনি ছেলেবেলা থেকেই জানতেন যে কতটা করলে সেটা ক্রাইম হবে না। একদম, একদম। I think এটা খুব জরুরি যে আমরা ল জানি। We should follow the law. So I started following the law very early, but I started doing wrong things in my own way, sir. So আপনার একটা দুষ্টুমি আমি শুনেছি যে আপনার বাবার যে আফটার শেভ ছিল সেটা পুরো খেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে কি, যখন স্পেশালি আমরা সব ছেলেরা যখন ছোট থাকি তো আমাদের তাড়া থাকে বড় হয়ে ওঠার। আমার শেভ করারও খুব লোভ হতো তখন। তো আ আমি পাপাকে দেখতাম শেভিং এর পরে অনেকটা আফটার শেভ ঢেলে নিয়ে এইভাবে মুখে মারতেন। তো আমি ভাবতাম বোধহয় ওটা খাচ্ছেন উনি। তো আমি একদিন বাথরুমে গিয়ে পুরো বোতলটা খেয়ে ফেলি। তো আ আমি তো পাস আউট হয়ে গেছি। জানি না কি হয়েছিল। আফটার শেভ ইজ ভেরি পাঞ্জেন্ট। তো আমাকে হসপিটালে নেওয়া হয়। তারপর পাইপ-টাইপ ভেতরে ঢোকায়। বের করে আফটার শেভ। বাট অফ কোর্স আই এম সিটিং নেক্সট টু ইউ, সো আমি মরিনি। কিন্তু বোকার মতো কাজ করেছিলাম আমি। আর আমি এটাও শুনেছি যে আপনার শখ ছিল ডেড লোকেদের সাথে কথা বলা, মৃতদের সঙ্গে কথা বলার। না, 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 না। ওটা আমি ছিলাম না। আ আ কি হয়েছিল, আ আ একটা খুবই মানে ম্যাচিউরপনা ছিল আমার। আমি ভাবতাম যে হিটলার আমার ঘরে বসে আছে। আর আমি হিটলারের সঙ্গে কথা বলতাম। ও চাড্ডি পরে বসে আছে। আর ও আমার সঙ্গে জার্মানে কথা বলছে আর আমি ওনার সঙ্গে হিন্দি আর ইংরেজিতে কথা বলছি। আ কিন্তু এটা ছেলে মানুষই ছিল স্যার। এটা খুব বড় কোনো ব্যাপার নয়।
চলুন ছোটবেলার কথা ছেড়ে দিলাম, যখন কলেজে পৌঁছলেন তখন 3 বছরে আপনার অ্যাটেন্ডেন্স 2%। হ্যাঁ স্যার। আর যখনই কোনো সিনেমা আসতো তখন আপনার মাম্মির সঙ্গে ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ স্যার। ওটা আমার জন্য সবথেকে বড় ইনস্টিটিউশন ছিল, গিয়ে ফিল্ম দেখা। যেমন আপনি জানেন যে আমি একটা ফিল্ম ফ্যামিলিতে বড় হয়েছি। তো ছোটবেলা থেকেই পরিবেশটা ফিল্মের ছিল, সেটাই আমার জন্য রিয়াল লাইফ ছিল। মিউজিক সিটিংস, ডাইরেক্টর আসতেন। আ আমি আমার বাবাকে দেখেছি ফিল্মে। মায়ের ফিল্ম তো আমি খুব বেশি দেখতামই না। তো আমার একটু এম্বারাসমেন্ট হতো। তো যখন আ আ যখন ফিল্মগুলো আসতো, এটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার ছিল। একটা এক্সপেরিয়েন্স ছিল। আমি অডিয়েন্সের মতোই ওদের সঙ্গে বসে শাহরুখ খান বা সালমান খান বা আমির খানের ফিল্ম যখন দেখতাম, তখন আমার খুব ভালো লাগতো। I used to look forward যে ফ্রাইডে কবে আসবে আর ওই ফিল্ম কবে রিলিজ হবে। আর সেই ফিল্ম দেখে দেখে আপনি কিছু শিখেছেন? আপনিই বলুন, ঠিকঠাক করতে পারছি স্যার? জানি না যদি কিছু শিখে থাকি, বাট হ্যাঁ, মানে যদি আপনি আমি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ২৫ বার দেখেছি থিয়েটারে এবং ঘরে গিয়ে সেটাই যেটা ওনার স্টাইল ছিল খুব কুল কি না আ আ ওর একটা ওই যে শার্ট ছিল যেটা বাইরে ঝুলতো, ওনার জ্যাকেট ছিল, ওনার জিন্সটা বুটসের ভেতরে থাকতো। তো I used to try be like him. খুব খারাপ ছিল। কিন্তু it started very early. কিন্তু আপনি অ্যাক্টিং একটু দেরিতে শুরু করেছেন, কারণ লোকে প্রশ্ন করতো আপনার মা-বাবাকে যে আপনার ছেলে কবে অ্যাক্টর হবে? হ্যাঁ, আসলে কি হয়েছিল স্যার, যখন আমি জন্মাই তখন আমার যে গ্র্যান্ডফাদার শ্রী রাজ কাপুর ওনাকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন একজন ডিস্ট্রিবিউটর যে, "উই ওয়েলকাম অ্যানাদার অ্যাক্টর টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি।" তো আই থিংক ১ম থেকেই মানুষ মানে আ বুঝতে পেরেছিল যে এ বড় অ্যাক্টর হবে। তো যখন আমি প্রায় ১৮ থেকে ১৯ বছরের হব, প্রচুর ফিল্ম অফার আসতে শুরু হয়। তখন আমার ফাদার বুঝতে পারেন যে এর মাথা খারাপ হয়ে যাবে, খুবই ইয়াং। তো হি শুড পারসিউ এডুকেশন। তো একটু ভালো এডুকেশন পাক, আমেরিকা যাক, ফিল্ম মেকিং যদি পড়তে চায়, অ্যাক্টিং শিখতে চায় তো সেটা করুক। আ আর আমি সবসময় চাইতাম যে আমি অ্যাক্টর হওয়ার আগে একটা ফিল্ম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ করি। এবং সঞ্জয় লীলা বানসালি আমার ফেভারিট ডাইরেক্টর ছিলেন। এর মধ্যেই প্রচুর মানুষের থেকে অফার আসে। অনেক বড় ডিরেক্টর অফার পাঠান। কিন্তু আমি শুধু সঞ্জয় লীলা বানসালির সাথে কাজ করতে চেয়েছিলাম। তো আমি একটা প্ল্যান বানাই। আমি বম্বে গিয়ে সঞ্জয় লীলা বানসালি জিকে অ্যাসিস্ট করব এবং আমি চেষ্টা করব যাতে উনি আমাকে পছন্দ করেন। আর আমার ১ম ফিল্ম উনি ডাইরেক্টটা করেন। তো কি হয়েছিল, আমি উনার কাছে যাই একটা রেজিউমে নিয়ে। একটু নাটক করেছিলাম, আমি আপনাকে অ্যাসিস্ট করতে চাই এবং অনেক কিছু শিখতে চাই আপনার থেকে। তো উনি আমাকে বলেন যে, "তুমি তো অ্যাক্টর, তুমি অ্যাক্টর এবং অ্যাক্টিং করা উচিত। আর আমার কাছে একটা সাবজেক্ট আছে।" তো সেটাই আমার ১ম সাইনিং ছিল যখন আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে তো গিয়েছিলাম। ডাইরেক্টরকে কিভাবে পটাতে হয় সেটা খুব তাড়াতাড়ি শিখে গিয়েছিলেন। হ্যাঁ, স্যার, সবাইকে। আরে লোকেদের কি করে পটাতে হয় এটা আমি অনেক তাড়াতাড়ি শিখেছি। আচ্ছা, মেয়েদের কি করে পটাতে হয় সেটাও শিখে নিয়েছিলেন। ওটা ওটা আমি শিখিনি স্যার। ওটা আমার ভেতরে, আমার জিনেই ছিল আরকি। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক কি আপনার বিয়ের ব্যাপারে কি প্ল্যান আছে? বিয়ের বিষয়ে? আমার বিয়ের বিষয়ে সবথেকে জরুরি যে কথাটা, একটা মেয়ে পাওয়া উচিত। যখন মেয়ে পাবো, যখন প্রেম হবে, আমি তখনই বিয়ে করে নেব। এমন নয় যে আচ্ছা, আমি ৩ এরকম? বছর সরি? মানে আপনি রেডি তো? আই এম রেডি। বাট এমন নয় যে আই এম লুকিং ফর ইট। যে আমাকে এখনই বিয়ে করতে হবে। তো আমি উতলা হয়ে পড়েছি। কিন্তু যখন প্রেম হবে, তখন বিয়েও হয়ে যাবে। হাই একদম। রণবীর, আমি চারু। হাই, আপনি হাই। লাভ ম্যারেজ করবেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি লাভ ম্যারেজ করতে চাইবো আর অ্যারেঞ্জ করে দেবো যাতে আমার প্যারেন্টসও পছন্দ করে ওকে। কারণ এটা খুব ইম্পোর্টেন্ট। রণবীর, একটা ব্রেকের জন্য আমাদের থামতে স্যার। হবে, কিন্তু যখন সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আপনি ফিল্ম বানান তখন কি হয়েছিল সে বিষয়ে আপনাকে প্রশ্ন করব। Okay. আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর রণবীর কাপুরের বিরুদ্ধে জনতার মোকদ্দমার পরবর্তী পর্ব। পঞ্চম অ্যাফেয়ারটা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। স্যার কখনো মনে হয় সত্যিই যদি এসব ট্রু হতো, কিন্তু ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার রণবীর কাপুর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি দরকারের চেয়ে বেশি এক্সপেরিমেন্ট করেন। রণবীর, আপনি নিজের অ্যাক্টিং এর কথা বলছিলেন। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আপনি প্রথম ফিল্ম করেছিলেন, অ্যাক্টর হিসেবে এস্টাবলিশ হয়ে গিয়েছিলেন, কিন্তু সঞ্জয় লীলা বানসালি তো 12টা বেজে গেছিল।
দেখুন স্যার, ফিল্মটা চলেনি সবাই জানে। কিন্তু যখন আমি ফিল্মে কাজ করেছি, আমি খুব পরিশ্রম করে ভালোবেসে বানিয়েছিলাম। সঞ্জয়জির যে কনভিকশন ছিল, যা আমি কিছু হয়েছি, তার দৌলতেই হয়েছি। যা কিছু আমি জানি অ্যাক্টিং এর বিষয়ে, যা কিছু ফিল্মের বিষয়ে, ওনার থেকেই শিখেছি। তাই আমার জন্য কোনো রিগ্রেটফুল এক্সপেরিয়েন্স ছিল না। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে, আবার যদি সুযোগ দেওয়া হয়, আমি কোন ফিল্মে ডেবিউ করব? আমি আমার প্রত্যেক জন্মে 'সাভারিয়ার' মতো ফিল্মেই ডেবিউ করতে চাই। কারণ যা কিছু, যে কজন আমার ফ্যানস হয়েছে, আ আই থিংক ওখান থেকেই হয়েছে। বিশেষ করে ওই 'টাওয়েল' গান থেকে। বাট আমার জন্য খুবই মূল্যবান ফিল্ম ছিল ওইটা। কিন্তু এমন নয় যে একটা ফিল্ম চলেনি, এরপরে আপনি অন্য ফিল্ম করেন। সেই ধরনের ফিল্ম করেননি যে ধরনের ফিল্ম মানুষকে হিরো বানায়, স্টার বানায়। 'ওয়েক আপ সিড' এমন একটা ফিল্ম ছিল যেটা এক্সপেরিমেন্টেড ফিল্ম। যখন আমার ফিল্ম লঞ্চ হয়েছিল, তো অনেক লোক আমাকে চকলেট বয় বলতো। তো আমি ঠিকমতো বুঝতে পারতাম না যে চকলেট বয়টা আসলে কি? আমি চকলেটের মতো দেখতে তো ছিলাম না। না আমার টেস্ট চকলেটের মতো। তো তো আমার বিরক্ত লাগতো শুনে ওটা। লোকে বলল যে, "আরে আমার খুব সার্কাস্টিক টোনে বলত যে, "এ তো চকলেট বয়।" বাট I wanted to like get away. I want to not have a fixed image. I hope আমি প্রতি ফিল্মের সাথে সেটা ভাঙতে কিন্তু খুব পেরেছি। সাহস লাগে এক্সপেরিমেন্ট করার জন্য। সাহস তো চাই স্যার। রিস্ক তো স্পাইডারম্যানও নিয়ে থাকে স্যার। আ আ সো উইথআউট রিস্ক আই থিংক জীবনে মজাই থাকে না। যেটা আপনি করবেন আ খুবই ফ্ল্যাট হয়ে যাবে। যদি আপনি রিস্ক নেন, হিট হবেন, ফ্লপ হবে সেটা তো আপনার হাতে নেই। বাট এটা আমি জানি যে আমি ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছি। ইন্টারেস্টিং ক্যারেক্টার অভিনয় কিন্তু করছি। আপনার মতো একজন ইয়াং অ্যাক্টর, যে যে বাডিং অ্যাক্টর, যার কিছুদিন আগে ডেবিউ হয়েছে, সে একটা ফিল্মে সর্দারজি রোল করছে। ব্যাপারটা একটু অদ্ভুত নয় কি? স্যার এটা একটা ইনস্টিংক্ট এর মতো ডিসিশন ছিল। যখন কেউ আমাকে ফিল্ম শোনায় তখন আমি সেই বিষয়ে খুব বেশি ভাবি না যে এখন আমি কমেডি করেছি তাহলে এবার আমাকে অ্যাকশন করতে হবে বা এতে আমার আরো ফ্যান্স বাড়বে। আমার আরেকটু আ মাস অ্যাকশন ফিল্ম করা উচিত। যদি আমার কিছু পছন্দ হয়, যদি আমার মন বলে যে হ্যাঁ, এটা ভালো হবে তাহলে আমি করে ফেলি নির্দ্বিধায়। সিদ্ধান্ত কিভাবে? আপনি নিজে সিদ্ধান্ত একদম। নেন নাকি প্যারেন্টস এর সাথে কথা বলে আপনি না, সিদ্ধান্ত এখনো নেন? পর্যন্ত যা ফিল্ম আমি সাইন করেছি বা করেছি, সেই সব আমি নিজেই ডিসাইড করেছি। আমার প্যারেন্টস ইন্টারফেয়ার করে না। যদি কিছু কনফিউশন হয়, তো আমি গিয়ে ওদের সঙ্গে কথা কিন্তু এখনো পর্যন্ত তো কিছু কনফিউশন হয়নি। রাজনীতিতে আপনার যে রোল ছিল, আমার মনে আছে খুব ম্যাচিউর হ্যাঁ, রোল হ্যাঁ। ছিল। তার জন্য আলাদা প্রস্তুতি লেগেছিল? দেখুন স্যার, প্রকাশজি যেমন আপনিও জানেন, উনার খুব নলেজ, ভালো বোঝেন এই দুনিয়ার বিষয় যেটা পলিটিক্স এর দুনিয়া, মানে ফিল্মের দুনিয়া। তো যেটা ম্যারেজ আছে ওটা নিজে করে আমার কাছে এসেছে। আমার চরিত্র ছিল সে পলিটিশিয়ান ছিল না। ও একটা পলিটিক্যাল ফ্যামিলির অংশ ছিল। অ্যান্ড পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল গেমস ওকে টেনে নিয়ে আসে পলিটিক্সে, যাতে ও নিজের ফ্যামিলির বদলা নিতে পারে। তো আমার জন্য খুবই রিলেটেবল ক্যারেক্টার ছিল। যদি আমার ফ্যামিলির সাথে কেউ এমন করে, তো আমি তখন কি করব? তো তো প্রস্তুতি তো সব ফিল্মের জন্যই নিতে হয়। বাট আই থিংক আই হ্যাভ বিন ফরচুনেট যে আমি এমন ডাইরেক্টরদের সাথে কাজ করেছি যেমন প্রকাশজি, যিনি আমাকে খুব সাহায্য করেছেন এই ফিল্মে। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা হ্যাঁ। বলুন। যখন কোনো ফিল্ম ফ্লপ হয়ে যায়, যেমন হুম। 'এক আনজানা এক আনজানি', খুব পরিশ্রম করেছেন আপনি, ভালো ফিল্ম হয়েছিল, কিন্তু ফিল্মটা চলেনি। তো আমি শুনেছি আপনি কেঁদে ফেলেন? না স্যার। না। আপনি খুব ইমোশনাল? না স্যার। আমি একটু ডিট্যাচড যখন আমি ফিল্মে কাজ করি, তখন আমি মন দিয়ে কাজ করি। কিন্তু যখন শেষ হয়ে যায় ফিল্মটা, আসলে কি হয় আমরা ১০০ দিন একটা ফিল্ম সেটে কাজ করি। তো ওখানে যারা থাকে তারা আপনার জগৎ হয়ে যায়। তারপর ফিল্মটা শেষ হয়ে যায়। আপনি পরের ফিল্ম শুরু করে দেন। আবার নতুন লোক আসে, তারা আপনার জগৎ হয়ে ওঠে। তো এটা খুব ইম্পোর্টেন্ট যে একজন অ্যাক্টরের ডিট্যাচ করতে পারা। এখন আমি এই ফিল্ম থেকে ডিট্যাচড হয়েছি। খারাপ লাগে। কিন্তু এমন নয় যে আমার জীবন শেষ হয়ে যাবে। আমার যেটা নিজের জার্নি আছে, যেটা লক্ষ্য আছে সেটা আমি জানি আমার অনেক কিছু অ্যাচিভ করতে হবে। এখন তো শুধু শুরু করেছি আমি। আ তো কাঁদি না, কিন্তু খারাপ লাগে। এখন তো মানুষ অপেক্ষায় রয়েছে রকস্টারের। আর এখানে যত মানুষ বসে আছে, যারা অডিয়েন্স হয়ে দেখছেন, তারা আপনার থেকে জানতে চাইবে যে ঠিক কি আছে এই রকস্টারে? আমি আছি। আ ও স্যার, রকস্টার রকস্টারের কাহিনী হলো আ আ যে চরিত্রে আমি অভিনয় করছি তার নাম হলো জনার্দন জাকার। ও একজন জাট ছেলে, একটা জাট যুবক দিল্লির প্রীতমপুরে থাকে। ও একজন রকস্টার হতে চায়। ও জিম ওসিনের ফটো লাগায়। ও জানে না তো কিছুই। শুধু গিটার-টিটার বাজিয়ে না একটু আধটু গাইতে পারে। কিন্তু একটু সমস্যা আছে কারণ ও জানে না যে ভালো কিভাবে হবে। তো একদিন একটা ক্যান্টিনে যে ক্যান্টিনওয়ালা আছে না? সে ওকে বলে যে, "দুঃখ দুর্দশার অশ্রু খুব প্রয়োজনীয় একজন মানুষের জীবনে। যতদিন তোমার হৃদয় না ভাঙবে, ভেতর থেকে সংগীত আসবেই না, ঝংকার উঠবে না।"
তো কথাটাকে নাড়িয়ে দেয়। কারণ ও একটু ইম্যাচিওর ছিল। বিশেষ করে জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানতো না। তো ভেবে নেয় যে যদি আমি নিজের মনে একটুখানি আঘাত পাই, তাহলে হয়তো আমার ভেতরে সঙ্গীত আসবে। তো একটা মেয়ে ছিল হির, যে স্টিফেন কলেজে পড়ে, কাশ্মীরি মেয়ে, যেটা নার্গিস অভিনয় করছেন। তো ওর কাছে যায় আর ওর সাথে প্রেমের অ্যাক্টিং করতে থাকে, যদি এতে হৃদয়ে আঘাত পায়। আ কিন্তু এর ভেতরে ওদের বন্ধুত্ব হয়ে যায়। তারপরে তো ওদের জার্নি। পরবর্তী ৮-১০ বছর পর্যন্ত ওদের লাভ স্টোরি, একটা মিউজিক্যাল জার্নি। আর কিভাবে শেষে আ ও রকস্টার হয়ে ওঠে। আপনি এই ফিল্মের ব্যাপারে খুব ভালো, ভালো কথা জানালেন। কিন্তু এটা এড়িয়ে গেলেন যে এই ফিল্মটার জন্যে আপনার মোষের দুধ দুইতে শিখতে হয়েছে। না স্যার, এই ফিল্মের জন্য আমি অ্যাকচুয়ালি অনেক কিছুই করেছি। কারণ এটা 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 একটা অপরচুনিটি ছিল আমার জন্য, যে আমি ইমতিয়াজ আলীর সাথে কাজ করছি। যিনি আমার খুব মানে সবথেকে ফেভারিট ডিরেক্টর। যে চরিত্র উনি আমাকে অফার করেছিলেন, যে ফিল্ম আমাকে অফার করেছিলেন, সেটা একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম কাইন্ড অফ রোল। তো সেজন্য আমি চেয়েছিলাম যে এই চরিত্র একজন গায়কের, যে গিটার বাজাতে পারে। তো আসল ব্যাপারটা হলো, যখন আমার অডিয়েন্সরা দেখবে আমাকে গিটারের সাথে, তখন উনাদের যেন এমন না মনে হয় যে আরে এ তো এমন বোকা, এত ভালো করে গিটার ধরতেই পারে না, কিচ্ছু জানে না। আমি রকস্টার প্লে করছি, তো ইট ওয়াজ ইম্পোর্টেন্ট যে আমি গিটার শিখি। আ আমার সুযোগ হয়। আমি এ.আর রহমান সাহেবের সাথে আ আ রেকর্ডিং এ গেছি। আমি ওনাকে দেখেছি প্রতিটি গানে কিভাবে রেকর্ডিং করছেন উনি। মোহিত চৌহান, যিনি আমার আওয়াজ এই ফিল্মে, উনি কিভাবে গাইছেন। তো আমি খুব বেশি প্রিপারেশন নিয়েছি এর জন্য, যাতে যখন সেটে যাব তখন এসব আমার ভেতরে একদম বসে যায়। আর আমি শুধু ক্যারেক্টারের উপরে ফোকাস করতে পারি। এই ক্যারেক্টারের একটা ধরন আছে, ও কিভাবে বলে, কিভাবে চলে। খুব একটা স্টুপিড ইডিয়েট, কিন্তু লাইফ এক্সপেরিয়েন্স ওকে কি বানিয়ে দেয়। তো সেটা আমার নিজের জন্য একটা এক্সপেরিয়েন্স ছিল এই ফিল্মে তো কাজ আমি করাটা। প্রশ্ন করতে চাই, সবথেকে ইউনিক এক্সপেরিয়েন্স কি ছিল? অ্যাজ আ সারাউন্ডিং আপনাকে ওরাই সব প্রোভাইড করে থাকবে, লাইক আ জাট ফ্যামিলি? যেমন আমি আগেই বলেছিলাম যে পুরো ফিল্মে আমার এক্সপেরিয়েন্স ছিল, যে চরিত্রটা ছিল জনাথন জাকার। সেই জীবন-যাপনের জন্য শুটিং এর আগে আমি ৩ মাস একেকটা জাট ফিল্মের সাথে থেকেছি। তাদের সাথে খাওয়া-দাওয়া, ২ টো গাই গরু, ওদের সঙ্গে খাটিয়ার উপরে শোয়া, হুক্কা খাওয়া, আই ওদের এম আ কথা জাট শোনা। গার্ল। ওহ! ইউ আর আ জাট গার্ল। হ্যাঁ। ওহ! তারপর একটা আপনারা প্রোমো একটা সিনও দেখে থাকবেন। ওই জাটদের মতো কিভাবে প্রপোজ করা হয় মেয়েদেরকে। তো যায় মেয়েটার কাছে আর বলে যে আ हीर जनार्दन जाखड़ जे फॉर शॉर्ट बात करनी है तुझसे। তো ও বলে কি? তো বলে যে तू ना बड़ी कूल लगती है मुझे और हॉट भी कितनी है तू। कमाल कॉम्बो है ना, हॉट कूल सेम टाइम। তো তারপর মেয়েটা প্রশ্ন করে, "এনিথিং এলস?" তখন বলে, "হ্যাঁ।" आई लव यू, गर्लफ्रेंड बन जा मेरी। তখন কষি একটা থাপ্পড় খায়। শুনে মনে হচ্ছে এই ফিল্মটা আপনি অন্য ফিল্মগুলো যে করেছেন তার থেকে একটু আলাদা। আরো একটা এক্সপেরিমেন্ট আপনি করেছেন। স্যার, আপনি এক্সপেরিমেন্ট বলে একটু ভয় দেখাচ্ছেন। ১ বছর আমার লেগেছে আ এই ফিল্মে কাজ করতে। বাট এর চেয়ে বেশি কিছু তো বলতে চাইবো না। এইটুকুই যে 11 নভেম্বর রিলিজ হবে। তো অডিয়েন্স এসে দেখুক। তারপর বুঝতে পারবো যদি সাকসেসফুল এক্সপেরিমেন্ট না ফেইলিউর না, এক্সপেরিমেন্ট। আমাদের শুভকামনা রয়েছে আপনার সাথে। এখানে যারা রয়েছে সকলের শুভকামনা আছে। এই ফিল্ম অবশ্যই সাকসেসফুল হবে। থ্যাংক ইউ এটা স্যার। অবশ্যই জিজ্ঞেস করতে চাইবো যে আমি শুনেছি ঋষি কাপুর সাহেব, আপনার ফাদার, তাকে নাকি আজ পর্যন্ত আপনার কোনো ফিল্ম ইমপ্রেস করতে পারেনি? ঠিক কথা স্যার। আসলে কি, আমার বাবা হলেন খুবই অনেস্ট একজন মানুষ। কখনো কাউকে খুশি করার জন্য কিছু বলেন না। আমার মাম্মি হলো আমার খুব বড় ফ্যান। আমি যাই করি না কেন ওর কাছে সেটাই বেস্ট। কিন্তু আমার ফাদারের কাছে উনি আমাকে সবসময় বলবেন, খামতি আছে, খামতি আছে। অ্যাকচুয়ালি এটা আ বা উনার যিনি বাবা ছিলেন, তিনি ওকে বলতেন খামতি আছে, খামতি আছে। তো 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 আই গেস ও আ অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম, একবার মাম্মির সঙ্গে কথা বলছিলাম। তো মাম্মি ওকে প্রশ্ন করেন যে, "Why don't you ever like Ranveer? Why don't you ever like his performance?" So you just saying he got reminded of a story his father had told him, যে একটা ছেলে ছিল, একটা ইয়াং ছেলে টাইট রোপের উপর দিয়ে হাঁটতো রোজ। আর ওর বাবার সাথে রোডে এবং লোক জমা হয়ে যেত। তো তো প্রত্যেক রাত্রে একটা ভালো শো করতো এবং লোকে হাততালি দিত। খুব পয়সাও কামাতো। তো প্রত্যেক রাত্রে ও বাবাকে জিজ্ঞাসা করত, "কেমন হচ্ছে বাবা, কেমন হচ্ছে?" ওর বাবা বলত যে, "খামতি আছে, খামতি আছে।" তো অনেকদিন বাদে অনেক বছর ধরে এই একই ঘটনা ঘটছিল। তো একদিন ও নিজের বাবাকে প্রশ্ন করে, আমি সবসময় এত পরিশ্রম করে কাজটা করি, এত ভালো করে করি। লোক এত খুশি হচ্ছে আমাকে দেখে। তুমি কেন বলতেই থাকো যে খামতি আছে, খামতি আছে?" তখন বাবা বলে যে, যেদিন আমি বলব খুব ভালো হয়েছে, সেদিন
মনোযোগ চলে যাবে, ফোকাস চলে যাবে, আর তুমি হয়তো রোপ থেকে পড়ে যাবে। তো আই থিংক এর পেছনে যে ভাবনা আছে সেটা খুবই গভীর, অ্যান্ড আই জাস্ট রেসপেক্ট দ্য ফ্যাক্ট যে হয়তো সেই পারফরম্যান্স এখনো আমি দিতে পারিনি যেটাতে আমার বাবা ইমপ্রেস হবে। কিন্তু কখনো ওর প্রতি জেলাসি হয় না আপনার? ওনার প্রথম ফিল্ম, উনি রাজ কাপুর সাহেবের মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন, এবং ববি ওনার প্রথম ফিল্ম সুপার ডুপার হিট হয়ে একদম। কিন্তু উনি এটাও বলতেন যে ববির পরে আ উনি মোটামুটি ৭ টা ফ্লপস দিয়েছিলেন। আ আর সাডেনলি যে উচ্চতায় উনি পৌঁছেছিলেন ববির পরে, সেসব শেষ হয়ে গিয়েছিল। তো হি হ্যাড টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আবার পরিশ্রম করতে হয়েছিল, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে হয়েছিল। অ্যান্ড দেন ধীরে, ধীরে উনি নিজের স্টারডাম বাড়িয়েছিলেন। তো রণবীর, আমাদের শুভকামনা রইল রকস্টারের জন্য, এই ফিল্ম সফল হোক, খুব ভালো ফিল্ম হোক। কিন্তু অভিযোগের একটা লম্বা লিস্ট আছে আমার কাছে। একদম, একদম। আরো একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকি আদালতে রণবীর কাপুরের ওপর জনতার অভিযোগের আরো এক পর্ব। পঞ্চম অ্যাফেয়ার ছিল ওটা প্রিয়াঙ্কা চোপড়ার সাথে। স্যার, কখনো, কখনো আমি ভাবি সত্যি যদি এইসব ট্রু হতো, কিন্তু ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার রণবীর কাপুর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অ্যাক্টিং এ কম আর সুন্দরীদের প্রতি মনোযোগ দেন বেশি। রণবীর, এখন এটা মানতে তো আপনার অসুবিধা হওয়ার কথা নয়? খুব সমস্যা অ্যাকচুয়ালি স্যার। এর পেছনে আই থিংক দুটো ব্যাপার আছে। সবার ১ম এ আমি একটা ফিল্ম করেছিলাম 'বচনা হ্যায় হাসিনো', যাতে আমার অ্যাফেয়ার ৩ টে মেয়ের সঙ্গে হয়, এবং আমি যখন পালিয়ে যাই তারপর ওরা আমাকে শিক্ষা দেয়। তো আই থিংক সেখান থেকেই শুরু হয়েছিল। আচ্ছা, এই যে আমার ক্যারেক্টার ছিল সেটা লোকে ভেবেছিল যে আমি আসলেই এরকম। আ দ্বিতীয়ত ব্যাপারটা হলো যে যত স্টার আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আ তাদের বিয়ে হয়ে গিয়েছিল অথবা কমিটেড রিলেশনশিপে ছিল। আমার যারা কন্টেম্পোরারি, ইমরান খান, ওরও বিয়ে হয়ে গিয়েছিল। আমি শুধু বাকি। তো আমি এটা বলতে চাইছি না যে 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 আপনারা যা পড়েন, যা দেখেন সব ভুল। কিন্তু সব একটু গ্ল্যামারাইজড, একটু এক্সাজারেট। রণবীর, এই শো শুরু হওয়ার আগে কিছু মেয়ে এসেছিল আমার কাছে। আচ্ছা। আমি ওদের জিজ্ঞেস করি যে রণবীরকে আমি কি প্রশ্ন করব, তো ওরা বলেছে আপনি রণবীরকে প্রশ্ন করবেন, আজকাল কার সঙ্গে ওর ডেট চলছে। স্যার, কারা ছিল এই মেয়েরা? স্যার, আমি মানে আমি ওদের আমিও আছি। I would love to হ্যাঁ, date all you guys, but the one truth is যেটা honest truth হলো যে আমি অনেকদিন ধরে সিঙ্গেল। I've been focusing on this film Rockstar, and I'm a normal 28-year-old boy. I wake up in the morning, I got to work. আমারও ইচ্ছে হয় যে আমার একটা গার্লফ্রেন্ড থাকুক। আমি যার সাথে ডিনারে যেতে পারি, ফিল্ম দেখতে যেতে পারি। কিন্তু কি আসলে আমি বেশি মানুষের সঙ্গে মিশি না। আমি ঘরে বসেই থাকি যখন একবার শুটিং থাকে না, এবং যখন শুটিং করি তখন তো হিরোইনই থাকে। তো এমন হয় যে হিরোইনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর যদি আপনি ডিনারের জন্য যান বা ফিল্ম দেখতে যান, লোকে ধরে নেয় যে এর পেছনে কিছু রহস্য আছে বা অ্যাফেয়ার আছে, এটা আছে, ওটা আছে। বাট সেরকম কিছু নয়। ওই আর গানটা সেটাই আপনার জন্য খুব স্যুট করে। जो भी प्यार से मिला हम उसी के होली है। আচ্ছা, এমনটা কেন হয় যে হিরোইনের সাথে কাজ করেন তার সাথেই আপনার চক্কর শুরু হয়ে যায়? স্যার, ওদের সঙ্গে চক্কর হয় না। লোকেরা ভাবেই চক্কর চলছে। যখনই আমি একটা রিলেশনশিপে ছিলাম, I was very honest about it. আমি কখনো সেটা লুকোইনি। আমি সেই সম্পর্কে কথা বলতাম। কিন্তু এখন রিয়েলি স্যার, I promise you জাজ সাহেব, আমি সত্যিই রিলেশনশিপে নেই। আমি সিঙ্গেল। আচ্ছা, এবং really? আমি রিয়েলি দেখুন, এই বিশ্বাস যে করুন আমাকে। স্টারডাস্ট ম্যাগাজিনে যাতে আপনাকে নিয়ে একটা স্পেশাল ইস্যু বেরিয়েছিল, আচ্ছা। যখন ওটা পড়ি তখন দেখি যে ওরা আপনার অ্যাফেয়ার্স নিয়ে ৬ পাতা লিখেছে দেখলাম। আর ওরা লিখেছে যে মিস্টার ক্যাসনোভা। আচ্ছা। আর মিথ্যে স্যার, মিথ্যে কথা। মিথ্যে, পুরো মিথ্যে। ওরা এতে লিখেছে যে সাভারিয়ার সময় সোনামের সাথে আপনার নাম জুড়ে যায়, আর আপনি ক্যারিয়ার বানাতে শুরু করে দেন, ওকে একলা ছেড়ে দিন। না স্যার, এটা ভুল কথা। ভুল কথা। ভুল কথা স্যার। আর তারপর দীপিকার সঙ্গে আপনার রিলেশনশিপ ছিল, যেটা আপনি পাবলিকলি স্বীকার হ্যাঁ, করেন। এটা সত্যি? সত্যি কথা। এটা সত্যি কথা? সত্যি ছিল স্যার। আর তারপর দীপিকা হাতে নাতে ধরে ফেলে। না স্যার, এটাও একটু রং-চং চড়িয়ে একটু বড় ইস্যু হয়ে গিয়েছিল। তেমন কিছুই হয়নি। দীপিকা এখনো আমার ভালো বন্ধু।
আমাদের বন্ধুত্ব কেন ভেঙেছিল। আই থিংক সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। ও ও মানুষের আই থিংক আউট অফ রেসপেক্ট অফ দ্য রিলেশনশিপ অ্যান্ড স্পেশালি যেহেতু ও একজন মহিলা ভবিষ্যতেও বিয়ে করবে। আই থিংক ইটস ভেরি আনফেয়ার টুয়ার্ডস দ্য গার্ল যে আমি এই সম্পর্কে কোনো কথা বলি না, না। আমি আপনার সেন্টিমেন্টকে রেসপেক্ট করছি। খুব Thank you, ভালো sir. কথা আপনি বলতে চাইছেন না, কিন্তু উনি বলতে চাইছেন। উনি একটা টিভি শোতে দুটো কথা বলেছিলেন। আচ্ছা। এক তো উনি বলেছিলেন যে রণবীর ইজ দ্য রাইট পারসন টু এন্ডোর্স কন্ডোমস। I mean, I think it's a great thing that she said. কারণ যদি যদি যারা ইউথ যদি ওরা আমাকে পছন্দ করে, I think condoms are something we should all be aware of when it comes to sex. তো আমার এই কথাটা নিয়ে আমার কোনো খারাপ লাগেনি। বাট it's nice. Okay, I'll try and endorse condoms. দ্বিতীয়ত উনি বলেন যে ক্যাটরিনা কাইফের পাসপোর্ট চেক করা উচিত। স্যার, না আমি ক্যাটরিনা কাইফের সেক্রেটারি, না আমি পাসপোর্ট কন্ট্রোলের কাজ করি। তো যদি ও চেক করতে চায় তাহলে শি ইজ মোর দ্যান ওয়েলকাম টু কল হার। কিন্তু আমি এর পেছনে যে অর্থ আছে সেটা আমি কখনো বুঝতে পারিনি। কিন্তু এর পেছনে আসল ব্যাপারটা হলো এটাই, যখন আপনি আমেরিকায় শুটিং করছিলেন তখন উনি জানতে চাইছিলেন ক্যাটরিনা আপনার সঙ্গে দেখা করতে লুকিয়ে গিয়েছিলেন না যাননি? না স্যার, অ্যাকচুয়ালি ক্যাটরিনা কাইফ এত বড় স্টার, ও কখনো লুকিয়ে কারো সঙ্গে দেখা করতে পারবে না। মানুষ জানতে পেরে যাবে। তো এটা মিথ্যে অভিযোগ। এমন কিছুই হয়নি। আমি আমেরিকায় আঞ্জানি শুটিংয়ে গেছি এবং আমার মাও আমার সঙ্গে গিয়েছিলেন এবং সিদ্ধার্থ যিনি এই ফিল্মের ডিরেক্টর, ও খুব ভালো বন্ধু আমার। কিন্তু এরকম কোনো কিছু হয়নি। ওখানে কেউ আসেনি। আর প্রিয়াঙ্কা চোপড়া ওখানে ছিলেন? হ্যাঁ। প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন ওখানে, হ্যাঁ। হ্যাঁ, সেই বিষয় নিয়েও এই ম্যাগাজিনে অনেক কিছু লেখা হয়েছে যে পঞ্চম অ্যাফেয়ারটা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। স্যার, কখনো আমি ভাবি সত্যি যদি এসব সত্যি মানে ট্রু হতো। কিন্তু মানে সত্যি এরকম কিছু হয়নি। স্যার, এসব যে নামটাই আপনি নিচ্ছেন না, আর এরা সবাই ইন্ডিয়ান সিনেমার খুব বড় স্টারস। দে আর বিউটিফুল উমেন। আর এদের সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। আমরা একে অপরকে ফোন করি, মেসেজ করি, দেখা করি ফ্রি থাকলে। কিন্তু তার মানে এই নয় যে যদি বন্ধুত্ব থাকে তো তার পেছনে অ্যাফেয়ার্স আছে বা কোনো সম্পর্ক। এরকম কোনো কিছু ক্যাটরিনা নয়। কাইফকে আপনি রাজনীতির সময় হিন্দি শিখিয়েছিলেন? না স্যার, আমার হিন্দি এত ভালো নয়। অ্যাকচুয়ালি ক্যাটরিনা কাইফ খুব ভালো হিন্দি বলেন। আ উনি আজ এত বড় ব্যক্তিত্ব এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত তো আমার সেখানে কোনো যোগ্যতাই নেই ওকে হিন্দি শেখানোর। উনি খুব ভালো হিন্দি বলেন স্যার। আর যখন আপনার বন্ধুত্ব বেশি বেড়ে যায় তখন সালমান মাঝখানে চলে আসেন? একদমই নয় স্যার। এটা আই থিংক এটা মিডিয়া বাড়িয়ে চড়িয়ে এমন কিছু করেছিল। সালমান স্যার হ্যাজ বিন ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি। উনি আমার খুব ভালো বন্ধু বাবার। যখন আমার শুরু হয় ফিল্ম সাভারিয়াতে, সাভারিয়ার ১ম এই আমার মনে আছে উনি আমাকে ফিল্ম সিটিতে ডেকেছিলেন। খুব সাপোর্ট করেছিলেন আমাকে। উনিই আমায় ১ম হেয়ার কাট দিয়েছিলেন, যিনি ওনার হেয়ার স্টাইলার ছিলেন। আমাকে ফোন করতেন আমাকে খুবই উনি আমার ১ম ফিল্ম অ্যাপিয়ারেন্স ও দিয়েছিলেন। তো এটা একটা একটা এমন এক গুজব যে কেউ ছড়িয়ে দিয়েছে। এইসব গুজব এরকম ম্যাগাজিনে ছাপা সেজন্য হয়েছে, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। সেটাই তো স্যার। সেইজন্যেই আমি বলছি এগুলো গুজব। এর পেছনে এখন অন্য তো কোনো লেটেস্ট গুজব এটা লিখেছে যে এখন মিস্টার রণবীর কাপুর আশিক মিজাজ নার্গিসকে হিন্দি শেখাচ্ছে। আমি হিন্দির টিচারই হয়ে যাই স্যার। না স্যার, নার্গিস আসলে ও আ আ আ আমেরিকাতে থাকে। আ ওর একটা শব্দও জানা ছিল না হিন্দির একটা শব্দও জানত না। তো যখন ও এসেছিল আ আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম। এখন এই হিন্দি ফিল্ম কিভাবে করবে? তো এ কথাই তো বলতে পারে না, বুঝতেও তো পারে না। এ বেশি সিনেমাও দেখেনি। কিন্তু ও কিন্তু ৪ মাসের মধ্যে নিজেই এত পরিশ্রম করেছে একটা হিন্দি টিচারের সঙ্গে, হিন্দি ফিল্ম দেখে, হিন্দি গান দেখে ও সেটা শিখেছে। আজকে আমার থেকেও ভালো হিন্দি বলতে পারে। এবং যেটা ওর কন্ট্রিবিউশন রকস্টারে। আর আই ডোন্ট থিংক যে কোনো অ্যাক্ট্রেস এত কন্ট্রিবিউট করতে পারত যতটা নার্গিস কন্ট্রিবিউট করেছে। তারপর আপনি ওকে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যান? না, অ্যাকচুয়ালি ও আমার মাম্মির সঙ্গে অ্যাকচুয়ালি খুব ক্লোজ হয়ে গেছিল। আ না, পুরোটা শুনে নাও। আম আ ও আমার মাম্মি আর নার্গিস ভালো বন্ধু। ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি ১ সপ্তাহের ৩ বার গিয়ে মাম্মির সাথে জিম করে। তো ওদের দুজনের বন্ধুত্ব আমার কারণে হয়নি। আমার সাথে বন্ধুত্ব আছে বলে মাম্মি ওর সাথে বন্ধুত্ব করেনি। দেয়ার ফ্রেন্ডশিপ ইজ অ্যাপার্ট ফ্রম হোয়াট আই হ্যাভ উইথ হার। এই ম্যাগাজিনে এমন লিখেছে যে ক্যাটরিনা এটা জেনে অসন্তুষ্ট হয়েছে যে আপনি নিজের মাম্মির সঙ্গে নার্গিসে দেখা করিয়েছেন।
এমন কোনো কিছু হয়নি স্যার। না অসন্তোষ আমাকে দেখিয়েছিল কেউ, না আমি জানতে পেরেছি। অর্ধেক সময় তো স্যার যখন আমি দেখি এবং আমি পড়ি তো তো আমাকে জিজ্ঞাসা করতে হয় যে, "এটা কি সত্যি? তুমি অসন্তুষ্ট?" কিন্তু সেরকম কোনো কিছু হয়নি। কেউ বিরক্ত নয়। এসব বাড়ি চাড়িয়ে বলা হয়। চলুন, ওরা না হয় বাড়ি চড়িয়ে বলে থাকবে। এখন ইমরান খান আপনার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ বন্ধু নয় স্যার। ইমরান খানের সাথে হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ। ইমরান খানের সাথে আমি দুটো অ্যাওয়ার্ড সেরেমনি হোস্ট করেছি। তখন একসাথে আমি কাজও করেছি। ও আমার কন্টেম্পোরারি, ও আমার ১ বছর পরে এসেছে। তো আমার মনে হয় এটাই স্বাভাবিক যে যখন দুটো নতুন ছেলে আসে তো তাদের মধ্যে কম্পিটিশন ক্রিয়েট করো। কিন্তু ওর লাইফ, আমার লাইফ। আমি আমার ফিল্মে কাজ করছি, ও ওর ফিল্মে কাজ করে ও যাচ্ছে। আপনাকে ডিফেন্ড করতে গিয়ে একটা ইন্টারভিউ বলেছে যে যদি রণবীর মেয়েদের প্রতি আকর্ষিত থাকে তো দোষের কি আছে? স্যার ওর বিয়ে হয়ে গেছে তো ও এখন পুরো বিল আমার উপরেই কাটছে। যত দোষ আমার ঘাড়ে। বাট আই থিংক ও যেটা বলেছে খুবই সুইট কারণ যখনই ও কোনো ইন্টারভিউ দেয়, লোকে ওকে আমার সম্পর্কে প্রশ্ন করে। ও আমার এই যে ক্যাসিনো আমার ইমেজ সম্পর্কে জানতে চায়। তো ডিফেন্ড করছিল আমাকে। তো আমি ওকে মেসেজ করেছি যে, "থ্যাংক ইউ ভাই। তুমি তো আমার সাইডে রয়েছো।" আ বাট আই মিন উই আর জাস্ট ফ্রেন্ডলি। এমন নয় যে ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সেরকম তো এই যে কিছু নেই। ক্যাসিনোভা ইমেজ, এটা ঠিক না, এটা হওয়া উচিত কি না হওয়া সেটা উচিত? আমি জানি না স্যার। আমি চেষ্টা করি না যে লোকে আমাকে ক্যাসিনোভা ভাবুক বা আমি এখানে বা অ্যাক্টিং করতে এসেছি। তাই না? আমার আরো ভালো লাগবে যদি লোক আমার অ্যাক্টিং বিষয়ে আরো বেশি কথা বলে। ফিল্মের সম্পর্কে আরো বেশি কথা বলে। খারাপ লাগে যে যখনই আমি ইন্টারভিউ করি তো 80% আ 80% লোক আমাকে এইসব প্রশ্নই করতে থাকে। আমার ফিল্মের বিষয়ে কম প্রশ্ন করে। তো এটা মনে হয় যে চলো আরো পরিশ্রম করব, আরো মন দিয়ে কাজ করব যাতে ভবিষ্যতে মানুষ সব ভুলে যায়। আর আমি একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করে নেব, সেটেল হয়ে যাব। আর লোক আমার ফিল্মের বিষয়ে কথা বলবে। কিন্তু কোনো না কোনো তো কারণ থাকবে যে আপনি ৬ জন হিরোইনের সঙ্গে কাজ করেছেন আর প্রত্যেকের সাথেই আপনার নাম জড়িয়েছে। আমার সৌভাগ্য স্যার। আমি এটাই বলব আরকি। তো এখানে যারা বসে আছে তাদের প্রশ্ন করব যদি কেউ কোনো কিছু জানতে হ্যাঁ। চায়। ইয়েস, থার্ড রোতে। হাই রণবীর জি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আগে অনেক কিছু প্রশ্ন মাথায় আসছিল। এখন আপনাকে দেখে সব কোয়েশ্চেন ভুলে গেছি। এখন আপনার সাথে যতজন অ্যাক্ট্রেস কাজ করছে আর করতে চলেছে, আপনার ফেভারিট অ্যাক্ট্রেস কে? আমার ফেভারিট অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেস। খুব কঠিন প্রশ্ন আ করেছে আপনাকে। হ্যাঁ, খুব একটু খুব কঠিন সমস্যার, প্রশ্ন। একটু এটা একটা কঠিন। মানে আপনি কিন্তু প্লিজ ডিপ্লোম্যাটিক হবেন না। আমি ডিপ্লোম্যাটিক হব না। আ আমি একটু সেলফিশ হব। কারণ আমার যে লাস্ট ফিল্ম 'রকস্টার' রিলিজ হতে চলেছে তাই আমি নার্গিসের নামটাই নেব। আচ্ছা। নার্গিস। আপনি খুব আজকাল বুদ্ধিমান। পেপারেও কিন্তু নার্গিসের নাম লিখছে আপনার সঙ্গে। আপনি আজ পর্যন্ত যতগুলো মুভি করেছেন তার ভেতরে সবচেয়ে অকওয়ার্ড সিন আপনার কোনটা লেগেছে যেটা আপনার ইচ্ছে না থাকলেও করতে যে হয়েছে? টাওয়াল ডান্সটা করেছিলাম না আমি। ও! আর আর সেটা আমি বুঝতে সরি পারছি। একটা শটে আমাকে টাওয়াল ফেলে দিতে হচ্ছিল তো এবং আমি সত্যি কথা বলব স্যার, আপকে আল্লাহতে আমি মিথ্যা বলবই না। আমি ভেতরে কিছু পড়েও ছিলাম না তখন। তো একটু এম্বারেসিং ছিল ওটা। But you were very cute. But you were very cute. থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। রণবীর thank এমন you. কোন রোল আছে যেটা অন্য অ্যাক্টর করেছে আর আপনার মনে হচ্ছে যে এটা আমি করলে হয়তো অনেকটাই ভালো হতো? না, সেটা মনে হয় না স্যার। কিন্তু খারাপ লাগে যে যদি কোনো অ্যাক্টর একটা সুপার হিট পিকচার বানায়, খুব ভালো পারফরম্যান্স করে, তো এটা মনে হয় যে আরে ইয়ার! এমন যদি হতো আমি এটা করতাম। বাট আই থিংক সেটা কিন্তু ভালো মনেই আসে। একটা ভালো ইট ডাজন্ট কাম আউট ইন আ নেগেটিভ ওয়ে। আমি এটা প্রে করি না যে এই ফিল্মটা ব্লক হয়ে যাক, এটা শেষ হয়ে যাক একেবারে। আই থিংক এটা একটা ভালো কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার বাড়িয়ে দেয় স্যার। কিন্তু এমনই ইমপ্রেশন আছে যে আপনি ইন্ডাস্ট্রির বড় বড় স্টারদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আপনার মনে হয় যে তাদের মুখোমুখি হওয়া উচিত বড় অ্যাক্টর হতে হলে। কিন্তু আমাদের এখন একটা ব্রেকের জন্য থামতে Okay, হবে। sir. আমরা একটা ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর রণবীর কাপুরের বিরুদ্ধে জনতার অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। অঞ্জানা অঞ্জানিতে, রাজনীতিতে, এখন রকস্টারে আবার কিসিং সিন আছে নার্গিস ফাকরির সাথে। এটা আপনার ডিমান্ডের সিন রাখা হয় নাকি না, প্রয়োজন না, না, থাকে? না, স্যার, না, একেবারে না। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন রণবীর কাপুর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বড় বড় তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। রণবীর, আপনি বলেছেন যে আমি পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টর আর পৃথিবীর সব থেকে বড় ফিল্ম মেকার হতে চাই। তো চাওয়াটা একটু বেশি হয়ে গেল না?
দেখুন স্যার, এটা এটা আমার লক্ষ্য স্যার। ওখানে আমি পৌঁছতে চাই। আমি জানি যে এর জন্য প্রচুর পরিশ্রম করা দরকার। অনেক বছর লাগবে। যেটা এখন আপনি যদি দেখেন শাহরুখ খান আছেন অথবা সালমান খান বা আমির খান। এদের পেছনে খুব বড় বডি অফ ওয়ার্ক আছে। ওরা অনেক কাজ করেছেন, অনেক ফিল্ম করেছেন। তো এটা আমারও একটা স্বপ্ন। ওখানে আমি পৌঁছতে চাই। আ যত সময় লাগুক, যত যত পরিশ্রম লাগুক, যা লাগুক কিন্তু আপনি কিন্তু তো এটাও বলেন যে শাহরুখ, সলমান, আমির এদের বয়স হয়ে গেছে। না স্যার, আমি এমন কথা কখনো বলব না। আমি এদের খুব রেসপেক্ট করি। এই ৩ জন অ্যাক্টর যাদের দ্বারা আমি সবথেকে বেশি ইনফ্লুয়েন্স হয়েছি যখন আমি বড় হচ্ছিলাম। তো এরা আমাদের ইয়াংস্টার্স ছিলেন। তো ওদের সাথে আমি বড় হয়েছি আ আ যেটা আমার ফর্মেবল ইয়ার্স অ্যাজ অ্যাটাচড টু মুভি এদের সাথে জুড়ে আছি। তো আমি এমন অশ্লীল কথা কখনোই বলব না। কিন্তু এটা কি সত্যি নয় যে সময় সাভারিয়া রিলিজ হয়েছিল সেই সময় শাহরুখ খানের ফিল্মও রিলিজ হয় তাতে ক্ষতি হয় সাভারিয়ার, এমনটাও অনেক মানুষ বলে থাকে। দেখুন স্যার, যখন আমার ১ম ফিল্ম রিলিজ হচ্ছে তখন আমি এত এক্সাইটেড ছিলাম ফিল্মটার বিষয় যে রিলিজ করো আমার ১ম ফিল্ম ছিল। তো আপনি এইসব জিনিস নিয়ে তখন ভাববেন না। ১ম এ তো আপনার কাছে এক্সপেরিয়েন্স নেই। আপনি বেশ নাইভ থাকেন। তো আমার মনে হয়নি যে 'ওম শান্তি ওম' আসছে কোনো শাহরুখ খানের পিকচার। তো আমার তো এমন মনে হয়েছিল যে আমার পিকচার আসছে। আমি সেটা নিয়েই খুশি। আ ফিল্মটা যে চলেনি সেটা ওম শা সেটা 'ওম শান্তি ওমের' কারণে নয়। ফিল্ম চলেনি কারণ ফিল্মের কিছু অভাব ছিল। ফিল্ম ভালো হয়নি সেইজন্য ফিল্মটা চলেনি। এটাই আমার মনে হয় যদি আপনি ভালো ফিল্ম বানান, হয়তো সেই লেভেলের হিটটা হবে কিন্তু না। নরমালি দেখতে গেলে দুজন বড় স্টার একই সময়ে ফিল্ম রিলিজ করেন না যাতে ঠোকাঠুকি না লাগে। ওয়েল এখন এরকম হয়। এখন আমিও বুঝতে পেরে গেছি যে আমার আমার দম নেই যে আমি এই ৩ খানের সাথে আমার পিকচার রিলিজ করব। কারণ আমারই লোকসান হবে। এরা খুবই জনপ্রিয় কিন্তু সুপারস্টার। এখন যখন রকস্টার রিলিজ হতে চলেছে তখনই শাহরুখ খানের রাবণ রিলিজ হচ্ছে। কিন্তু আমরা মেক সিউর করেছি ২ সপ্তাহ পরে আসবে। তো যারাই 'রাওয়ান' দেখার ইচ্ছা প্লিজ আপনারা সেই ২ সপ্তাহ দেখে নেবেন কেউ। তো নির্দ্বিধায়। বাট বাট সাথে রিলিজ করাটা মানে বুদ্ধির ব্যাপার তো হবে না। কারণ বিজনেসে অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো দেখা যাক ২ সপ্তাহ পরে কি হয়। আপনি কি মনে করেন যে এই ৩ খান আপনাকে এখনো চ্যালেঞ্জ দিতে পারে? দেখুন স্যার, যদি আমি ইমরান খানের সাথে শুধু কম্পিটিশন করি বা শাহিদ কাপুরের সাথে বা রণবীর সিং এর সঙ্গে, তাহলে আমার গ্রোথ অল্প হবে। যদি আমি নিজের মনকে বোঝাই যে আমাকে ইউ নো আ অমিতাভ বচ্চনের সঙ্গে কম্পিট করতে হবে। তাহলে হয়তো আমার যে গ্রোথটা দরকার তাতে আমি সফল হব না। বাট এট লিস্ট একটু রিচ বেশি হবে। তো আমি আরো কাজ করতে পারি এবং পরি প আ পরিশ্রমের কাজ করতে পারি। তো আমার এটাই মনে হয় যে আমার কম্পিটিশন অমিতাভ বচ্চন থেকে শুরু করে দর্শন সাফারি পর্যন্ত সব অভিনেতার সঙ্গে আমার কম্পিটিশন হওয়া উচিত। কাকে আপনি মনে করেন নাম্বার 1 ফিল্ম ইন্ডাস্ট্রিতে? আই থিংক সলমান খান। উনি আ আ উনি উনি আমাদের দেশের জনপ্রিয় সুপারস্টার। কারণ আ উনি খুবই ভালো মানুষ। যদি আপনি দেখেন যা কিছু নিয়ে বিং হিউম্যান এর জন্য করেন, সাথে কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর করে থাকেন, দ্যা কাইন্ড অফ ফ্রেন্ডশিপস দ্যাট হি হ্যাজ, উনি ফ্যামিলির কিভাবে ফ্যামিলির প্রতি যত্ন নিয়ে থাকেন। আই থিংক হি ইস জাস্ট আ গ্রেট হিউম্যান বিং অ্যান্ড যেহেতু উনি একজন মানুষ, লোক উনাকে এইজন্য খুব ভালোবাসে। যদি কখনো ওর সঙ্গে ফিল্ম করার সুযোগ পান তো করবেন? অবশ্যই করব। কিন্তু ১ম এ তো আমার নিজেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমাকে লক্ষ্মণের রোল প্লে করতে হবে। কারণ রাম তো উনিই হবেন। কিন্তু আ আ আ অফ কোর্স আমি অনেক কিছু শিখতে পারবো। আমি সব অ্যাক্টরের সাথে কাজ করতে চাই। আমি কোথাও পড়েছি যে শাহরুখ খানের সঙ্গে আপনি ফিল্ম করতে অস্বীকার না, করেছিলেন। একদমই কথাটা ঠিক না। দেখুন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টর আমারও অধিকার তো রয়েছে। যদি আমার কিছু পছন্দ হয়, কিছু পছন্দ হয়নি। তো আমি নিজের ওপিনিয়ন শেয়ার করতে পারি। যদি আমাকে কেউ স্ক্রিপ্টটা দেয়, আর যদি তাতে এক্স অ্যাক্টর, ওয়াই অ্যাক্টর থাকেও, যদি আমার নিজের রোলটা পছন্দ না হয়, আমি ফিল্মটা করব না সেটা এক্স ও ওয়াই অ্যাক্টর আছে বলে। আমার রোলটা পছন্দ হয়নি বলি। কিন্তু এমন কোনো কথা হয়নি শাহরুখ খানের কোনো ফিল্ম আমার কাছে অফার আসেনি। যদি এসে থাকতো, আই উড লাভ টু কনসিডার ইট। আর আমির খানের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আমি পড়েছি যে ২ টো ফিল্ম হচ্ছে কিশোর কুমারের জীবন নিয়ে। একটায় রণবীর কাপুর আছে, আরেকটা আমির খান আছে। না, এটা তো আবার বোকামির কাজ হবে। ইয়া ইউ নো আম কার জন্য বোকামি হবে? আমার জন্য। আচ্ছা। কিন্তু আ আ কিন্তু আমি আম আমার কাছে কিশোর কুমারের স্ক্রিপ্টটা আছে। আ আ ইউটিউব চায় যে ওরা এই ফিল্মটা বানায় আমার সাথে। কিন্তু আমি একটু ভয়ে আছি। কারণ কিশোর কুমার এমন একজন ব্যক্তিত্ব আমাদের হিন্দি সিনেমার। তো আমার ভয় লাগে যে এই বয়সে আমি কি বুঝতে পারবো উনাকে? দ্য 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 জিনিয়াস দ্যাট কিশোর কুমার ওয়াজ। যদি মিস্টার আমির খানের কথা ওঠে, আই ডোন্ট থিংক হি ইস ডুইং দিস ফিল্ম। ওরা উনাকে প্রশ্নও করেছিলেন। উনার পারমিশনও নিয়েছেন। যদি আপনি না করেন তাহলে আমরা কি বানাতে পারি? আর উনি বলেছেন, "না, আমি এই ফিল্মটা করছি না।" আমি এটা মেনে নিচ্ছি যে আমির খানই হোক বা সলমান খান হোক বা অথবা
শাহরুখ খান হোক, তাদের সাথে আপনার কোনো কম্পিটিশন নেই, কিন্তু একজন অ্যাক্টর ইমরান হাশমির সঙ্গে দেখেছি খুবই কম্পিটিশন আছে আপনার। এতে লেখা হয়েছে যে ইমরান হাশমির যে Kissing মানে record। হ্যাঁ, কিসিং কিং এর যে রেকর্ড ছিল, এখন সিরিয়াল কিসের আপনি হয়ে গেছেন। হয়ে গেছে স্যার। কারণ লিস্টটা বড়ই লম্বা। আঞ্জানা আঞ্জানিতে, রাজনীতিতে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে, আমেরিকান অ্যাক্ট্রেস সারা থমসনের সাথে, এখন রকস্টারে আবার কিসিং সিন আছে নার্গিস ফাকরির সাথে। হ্যাঁ স্যার। এসব আপনার ডিমান্ডের সিন রাখা হয় নাকি না, প্রয়োজন না, না, থাকে? না স্যার, না, একেবারেই না। দেখুন, আমি বেশিরভাগ লাভ স্টোরিজ করি। তো আজকালকার আমাদের আরে যে লাভ জেনারেশন, স্টোরি তো এখন একটা সাধারণ ব্যাপার। আই নো স্যার, বাট যে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের 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 লাভ একটু বেশি প্রোগ্রেস হয়ে গেছে। আগেকার দিনে এইসব কিছু দেখালে একটু এম্বারাসমেন্ট হতো। ফ্যামিলি অডিয়েন্স দেখবে না। আমি এর পেছনে আমি এটা বলব না যে রাখো, কিসিং সিন রাখো বা আমাকে একে কিস করতে হবে, ওকে কিস করতে হবে। আমি সেটে যাই, তখন জানতে পারি যে আজকে এই সিনটা রয়েছে। আমি যখন পড়ি, তখন একটা সিন হিসেবে পড়ি। এমন নয় যে আচ্ছা আজকে একটা কিসিং সিন আছে। এমন তো কখনো হয়নি। কিন্তু যখন আমরা এই সিনটা করি ফিল্মে, তখন মনে হয় না যে আমরা কিসিং করছি। কারণ ১০০ টা লোক আপনার দিকে তাকিয়ে রয়েছে আঁকড়ে। ক্যামেরা চলছে, লাইট আছে, কেউ এদিকে শুয়ে আছে, কেউ ওদিকে, কেউ কারো সাথে কথাটা বলছে। তো ফর ইউ ইটস এ ভেরি মেকানিক্যাল, একটা টেকনিক্যাল সিন হয়, যেমন একটা অ্যাকশন সিকোয়েন্স হয়ে থাকে। আমার জন্য কিসিং সিন একটা অ্যাকশন সিকোয়েন্সের মতো। স্যার ওর পেছনে অনেক রকমের ঝামেলা রয়েছে। টেকনিক্যাল, লাইট কোথায় থাকাটা উচিত। যদি আপনি কারো মুখের খুব কাছে যান তাহলে লাইটটা কাটবে। তো এসব কিছু নিয়ে আপনার মনে হবে যে আপনি কিসিং সিন করছেন, সত্যি বলছি। রিটেক করেন আপনি। দেখুন স্যার, আমি মনে করি যে আমি খুব ভালো কিসার, তো একটা কি ওকে হয়ে যাবে স্যার। ফাইনাল রাউন্ডে যারা প্রশ্ন করতে চান, আপনি আমি জাস্ট জিজ্ঞেস করতে চাইছি, আপনি যদি এই ফিল্ডে না আসতেন তাহলে আপনি অন্য কোন ফিল্ডে যেতেন? যদি আমি অ্যাক্টর না হলে আই থিংক আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর হতাম। এছাড়া আর কিছু জানা নেই আমার। যেমন আই গেস আমার গ্র্যান্ডফাদার বলেছিলেন, "জেনা ইয়া মরনা ইয়া, ইসকে সিवा জানা কাহা।" আই ওয়ান্ট টু নো, আপনি আপনার জীবনে সবথেকে বেশি ক্রেজি জিনিস কি করেছেন? যে আমি দ্বিতীয়বার আপকি আদালতে এসেছি। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ অংশুল চতুর্বেদী রায়দান আজকের মামলার। আমি চেষ্টা করব যখন আগামীবার আসবো, অনেক বেশি অভিযোগ নিয়ে আসবো, যাতে সেই শোটাও এমনই মজার হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম ফিল্ম স্টার রণবীর কাপুরের ওপর। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ অংশুল চতুর্বেদী রায়দানের। আপনারা যখন একে অন্যের সঙ্গে কথা বলছিলেন, তখন আই ওয়াজ লুকিং অ্যাট দ্য অডিয়েন্স ফর মোস্ট অফ দ্য টাইম। যে রিয়াকশন আপনাদের কথাবার্তায় আসছিল, দে আর টু কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, একটা যে ওনার সাইড দেখলাম যে মুখে জবাবটা রেডি সব সময়। যদি উনি একটু ছোট হতেন তাহলে আমরা বলতাম আমুদে ছেলে, জবাব খুব ভালো দিতে পারে। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য আদার ট্র্যাক, এতক্ষণ ধরে যে সমস্ত কথা বলেছেন, বনসালির ফিল্ম বেশ বড় রকমেরই ফ্লপ হয়েছিল, অথচ এত বছর পরেও উনি এখানে বসে বনসালিকে ডিফেন্ড করছেন। যখন ৩ খানের সম্পর্কে কথা বলেন তখন একটা অ্যাসপিরেশনাল ধরন ছিল, এবং যদি সালমান খানের সাথে কাজ করেন তাহলে রাম এবং লক্ষণের তফাৎটা বোঝেন। তো এই দুই যে ডাইভার্জেন্ট লাইন্স অফ বিং দ্য মিস্টিভিয়াস স্টার, কিন্তু যিনি সীমানা পার করেন না, মানুষকে বিরক্ত করেন না, একটা প্রোটোকল রেখে চলেন আর কি। তো আই থিঙ্ক দিস কম্বিনেশন ওনাকে একটা ইউএসপি দেয়, যেটা পলিটিক্সের লোকেরা বাজপেয়ীজির সম্পর্কে বলেন, টেফলন কোটিং থাকে, নাথিং নেগেটিভ স্টিক্স টু ইউ। আর যদি আমরা ওনার উপরে কোনো চার্জ লাগাই, আমি মনে করি অডিয়েন্সদের এতক্ষণ দেখার পরে অন্ততপক্ষে যে ফিমেল পপুলেশন আছে অডিয়েন্সে, আপনি এরপরে যে চার্জে লাগান ওরা মেনে নেবে না। এবং কোনো কিছুর জন্য একটা অ্যাড ক্যাম্পেনিং আছে যাকে বলে গুড লুকিং রাস্কেল অন টেলিভিশন। এটাকে যদি আরেকটু স্টেজ এগিয়ে নিয়ে যাই তাহলে বলতে পারি যে সুপারলি চার্মিং রাস্কেল উইথ টেফলন কোটিং। আর সোনা সোহাগা হলো এখন অফিসিয়ালি সিঙ্গেল। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওনার বিরুদ্ধে যা কিছু অভিযোগ সেগুলো আদৌ লোকে সিরিয়াসলি নেবে। আই থিঙ্ক হি ইজ বার্ড ফ্রম অল চার্জেস। থ্যাংক ইউ।
আপনি কিছু বলতে চান কি? ওয়েল, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ইউ অল হ্যাভ বিন অ্যামেজিং। এই শো, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার যে আমি দ্বিতীয়বার আপকি আদালতে এসেছি। প্রথমবার আমি রাজনীতি নিয়ে এসেছিলাম আর টিমের সাথেই এসেছিলাম। তো আমি চেষ্টা করব যে যখন আগামীবার আমি এখানে আসবো, অনেক বেশি অভিযোগ নিয়ে চলে আসবো, যাতে সেই শোটাও এমনই মজার হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রণবীরের জন্য আমার শুভকামনা রইল। উনি পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টর, সব থেকে বড় ফিল্ম মেকার হতে চান। আপনাদের সবার শুভেচ্ছা আছে ওনার সাথে যে ওনার স্বপ্ন সফল হোক, উনি পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টর হন, পৃথিবীর সব থেকে বড় ফিল্ম মেকার হন। এই শুভকামনার সাথে আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার। থ্যাংক ইউ।